সার্ভিলেন্স স্টেটে বসে আছি, নজরদারি রাষ্ট্র ব্যবস্থা যা ক্রনি ক্যাপিটালিস্টরা চালাচ্ছে, পুঁজিপতিরা চালাচ্ছে দু চারজন রাজনৈতিক মুখকে সামনে রেখে। কি বলবেন, আপনার মতামতটা যদি বিশদে বলেন। হ্যাঁ, সার্ভেলেন্স স্টেট তো বটেই। এবং এখন যত রকম ভাবে আমরা, যেটা সুমনদা বলছিল যে আগে ফোনে আড়ি পাতা হতো এবং তার একটা প্রোটোকল আছে, সেটা অনেক সময় মানা হতো হতো না। এবং এটাও ঠিক যে আহ, সব সব সরকারি, যে সরকারি ক্ষমতায় এসছে তারা এটা করেছে, যে ফোনে আড়ি পাতা, এবং সেটা আহ, আইন মেনে হোক বা আইন না মেনে হোক। তো কাজেই এটা নতুন কোনো বিষয় না, যেটা তোমাদের প্রতিবেদনেও বললে এবং তুমিও প্রথমে বললে। এবারে পেগাসাসটা অবশ্যই, মানে ফোনে আড়ি পাতা এবং পেগাসাস ইনফ্লিক্ট করা একটা মোবাইল ডিভাইসে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু লক্ষ্যটা একই। লক্ষ্যটা একই হচ্ছে যে আমার সবার প্রতি নজর রাখতে হবে। এখন ক্রনি ক্যাপিটালিস্ট বা আদানি এদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা শুধু দেখি পুরো বিষয়টা, তাহলে বোধহয় লিমিটেড হয়ে যায়। কারণ শুধুমাত্র তো যারা আদানির বিরুদ্ধে কথা বলছে তাদের ফোনে পেগাসাস দেওয়া হয়েছিল বা ঢোকানো হয়েছিল বলে অভিযোগ নয়। মোদি ক্যাবিনেটের দুজন মন্ত্রী, এই বৈষ্ণব যিনি আইটি এবং রেলওয়ে মিনিস্টার, তার ফোনেও নাকি পেগাসাস ঢোকানো হয়েছিল, এবং প্রহ্লাদ পটেল তার ফোনেও ঢোকানো হয়েছিল পেগাসাস, এরকম অভিযোগ আসছে। বসুন্ধরা রাজে তার একজন ওএসডি ছিলেন, তার ফোনে পেগাসাস পাওয়া গেছে বলে অভিযোগ ছিল। তো কাজে, এবং প্রবীণ তোগাড়িয়া, যিনি মোদির খুব আস্থাভাজন ছিলেন এক সময়, কিন্তু তারপরে প্রচন্ড তাদের মধ্যে বিরোধ দেখা দেয়, এবং তারপরে প্রবীণ তোগাড়িয়া, যিনি এক সময়ের দুর্দণ্ড প্রতাপ হিন্দু নেতা ছিলেন, তিনি প্রায় অস্তমিত। তো তার ফোনেও নাকি পেগাসাস দেখা গেছে। কাজেই এই প্যাটার্নটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে রাষ্ট্র ব্যবস্থাতে এমনিতেই রাষ্ট্র কাউকে বিশ্বাস করে না, আর এই শাসকরা তারা নিজেদের লোককেও বিশ্বাস করে না। এবং সেটা শুধু এই এই শাসক দলের কথাই বা কেন বলবো, সেটা যে কোনো শাসক দলকেই যদি তুমি দেখো, তারা সেটা করেছে। এবং আহ, মমতা ব্যানার্জি তিনি নিজেও বলেছেন যে তার পুলিশের কাছেও নাকি পেগাসাস বিক্রি করার জন্য এনএসএ এসেছিল, এবং তারা প্রায় 25 কোটি টাকায় কলকাতা পুলিশকে পেগাসাস বিক্রি করতে চেয়েছিল, এবং তিনি দাবি করেছিলেন যে তিনি কেনেননি এটা, কিন্তু চন্দ্রবাবু নাইডু নাকি কিনেছিলেন যখন তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তো কাজেই সব শাসকেরাই চায় যে তাদের কর্তৃত্ব কিভাবে বজায় থাকবে, এবং তাদের নিজেদের আটঘাট যাতে ঠিকঠাক করে বেঁধে রাখতে পারে, তার জন্যই এই ধরনের ব্যবস্থা তারা করে এসছে। এবং সেটাই পেগাসাসের থ্রুতে করা হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। এবং যে যে প্রমাণগুলো সামনে আসছে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার একবারের জন্য পুরোপুরি ডিনাই করছে না। এই যে সুপ্রিম কোর্টের যে পুরো প্রসিডিংসটা হলো 2021-এর পর থেকে, যখন এটা নিয়ে জনস্বার্থ মামলা হলো, সাংবাদিকরা করলেন, কে গোবিন্দাচার্য, যিনি আরএসএস এর একজন বড় ইডিওলগ, তিনি ওই মামলার সঙ্গে যুক্ত হয়েছিলেন, এবং তিনি বলেছেন এটা সাইবার টেরোরিজম, এটা যে এই ধরনের পেগাসাস এত লোকের ফোনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে এটা সাইবার টেরোরিজমের একটা উদাহরণ বলে তিনি অভিযোগ করেছিলেন। তো সেই যে প্রসিডিংসটা, সেটা যদি আমরা দেখি, সেখানেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু একটা লিমিটেড এফিডেভিট দেওয়া হয়েছিল, এবং পুরোটা ডিটেলে বলা হয়নি যে তারা সত্যি কিছু কিনেছিল কিনা, সত্যি সেটা ইউজ করছে কিনা, ইত্যাদি ইত্যাদি, তারা কিছুই বলেননি। তারপরে দেখা গেলো তাদেরকে বলা হলো যে ডিটেল একটা এফিডেভিট দিয়ে জানাও যে কেন্দ্রীয় সরকারের অবস্থান কি, সেটাও তারা জানাননি। তারপরে একটা কমিটি হলো, কমিটির সামনে গিয়েও কেন্দ্রীয় সরকার ঠিকমতো হেল্প করেনি, তাদেরকে কোঅপারেট করেনি, সেটা সুপ্রিম কোর্ট নিজেই বললো। এবং সত্যি পেগাসাসকে কিনেছিল কিনা, সেটা এই ফোনগুলোতে সেগুলোকে ঢোকানো হয়েছিল কিনা, সেটা নিয়ে কিন্তু কোনো কনক্লুশন কিছুই এখনো পর্যন্ত হলো না। এবং যে এই সুপ্রিম কোর্ট যে কমিটিটা অ্যাপয়েন্ট করেছিল, তারাও সেটার কনক্লুসিভ কিছু এনে দিতে পারলো না। এখন বেসরকারি সংস্থা একটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা যে তাদের ল্যাবে এটাকে টেস্ট করে এটাকে প্রমাণ হিসেবে দেখাচ্ছে, সেটা সরকার মানতে চাইছে না। তো এই পুরো সরকারি ব্যবস্থাটাই এরকম হচ্ছে যে আমি কিনেছি কি কিনিনি পেগাসাস, আমি সেটা কারো এগেনস্ট ইউজ করেছি কি করিনি, আমি পুরোটা খোলসা করে বলছি না, আমি শুধু বলছি না না। এবং আমি এদের গভর্নমেন্টের স্টেটমেন্ট দেখছিলাম যখন 2021-এ এই কন্ট্রোভার্সিটা হয়, সেখানে বিশাল বড় বড় কথা, যে আমরা প্রাইভেসি এজ এ ফান্ডামেন্টাল রাইট প্রোটেক্ট করতে চাই, আমরা ফ্রি ফ্রি স্পিচে বিশ্বাস করি, আমাদের এখানে কালচার অফ ওপেন ডায়ালগে আমরা বিশ্বাস করি, এটা গভর্নমেন্টের তরফ থেকে বিবৃতিতে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে আমরা ইনফর্ম সিটিজেনরি, যে নাগরিকরা তাদের
যে রাইটস রয়েছে, তাদের যা তথ্য জানার দরকার, যার মাধ্যমে তারা ইনফর্ম ডিসিশন নিতে পারেন, তারা একটা সিদ্ধান্ত নিতে পারেন যে কাদেরকে আমরা সরকারে রাখবো, সরকারের কোন সিদ্ধান্ত বা নীতির বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো, তার জন্য যে তথ্য তাদের কাছে আসা দরকার, সেইটাতে তারা নাকি সেই ফ্রিডম বা সেই জায়গাটাতে তারা পৌঁছানোর চেষ্টা করতে চান, যেখানে প্রত্যেক নাগরিকের কাছে তথ্য সুনিশ্চিতভাবে পৌঁছে যাবে। এবং বলা হচ্ছে যে আনঅথরাইজ কোনো কিছু করা হয়নি। এখন আনঅথরাইজ করা হয়নি মানে কি, তাহলে অথরাইজড কিছু ট্যাপিং করা হয় বা অথরাইজ কিছু সার্ভেলেন্স করা হয়? তুমি যদি দেখো 1885 সালে টেলিগ্রাফ অ্যাক্ট, সেইখানে যা বলা হয়েছে, এবং এই গত মাসে যে পাস হলো টেলিকম আইন 2023, সেখানেও সেটারই হুবহু চেপে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট চাইলেই জাতীয় সুরক্ষার জন্য এবং কোনো ন্যাচারাল ডিজাস্টার যদি হয়, যদি কোনো অশান্তি সৃষ্টির সম্ভাবনা থাকে, তাহলে তারা যে কোনো, এখানে তো এই টেলিকম অ্যাক্টে তো বলা হয়েছে যে টেলিকম নেটওয়ার্ককে তারা তাদের আওতায় নিয়ে আসতে পারবে এবং পুরো সার্ভেলেন্স যেরকম ভাবে চালানোর তাদের ইচ্ছা হবে সেটা করতে পারবে। এবং সেটা কারা করতে পারে, এখন পর্যন্ত যে নিয়ম রয়েছিল, যেটা ছিল, সেটাতে হচ্ছে যে হোম মিনিস্ট্রির সেক্রেটারি যিনি থাকবেন, যিনি সচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, তিনি এটার পারমিশন দিতে পারেন। স্টেটের ক্ষেত্রে চিফ সেক্রেটারি, তার আন্ডারে কোনো একটা কমিটি থাকবে, তারাই সিদ্ধান্ত নিতে পারেন এবং পারমিশন দিতে পারেন যে হ্যাঁ তুমি এর ফোন ট্যাপ করো বা এর ফোনে আড়ি পাতো, ইত্যাদি ইত্যাদি। তো এইটা একটা সেট প্রোটোকল। এই প্রোটোকলের মধ্যেও অনেক কিছু হচ্ছে এবং এই প্রোটোকলের বাইরেও আরো অনেক কিছুই হচ্ছে। কাজে পেগাসাসের যে ঘটনাটা আমরা এতদিন ধরে দেখছি, সেটাই প্রোটোকলের বাইরে গিয়ে, এবং সেটার মূল কারণ এটাই যে এই শাসক দল বা যে কোনো শাসক যাদের মধ্যে একটু স্বৈরাচারী মনোভাব রয়েছে, যারা পুরোপুরি গণতন্ত্রে বিশ্বাস করেন না, তারা কিন্তু এই প্রযুক্তির ব্যবহার তারা করছেন, বরাবর করে এসেছেন এবং এখনো করছেন। এবং এই 2021-এর এই যে কন্ট্রোভার্সিটা সামনে আসলো, যখন যে 300 জনের, ভারতবর্ষে শুধু 300-400 জনের ফোনে পেগাসাস ইমপ্লান্ট করা হয়েছিল বলে খবর হয়েছিল তখন, তাতে দেখা গেল যে ঠিক আছে, ভারত তো রিপ্লাই করেছে টরেছে, কারা কারা রিপ্লাই করলো না? ইউএই করলো না, সেখানে দুবাইয়ে হয়েছিল তারা করলো না, বাহরিন করলো না, আজারবাইজান করলো না। তো এই যে রাষ্ট্রগুলো, এটা শাসক কারা আমরা জানি, তো তাদের মনোভাবও কি সেটাও আমরা জানি। এবং সুমনদা একটু আগে বলছিল যে এই সৌদি আরবের কথা, যে কাশোগিকে কিভাবে মারা হয়েছিল, এবং সেটার বিরুদ্ধেও সেই ঘটনাটা যখন ঘটেছিল যে টার্কিতে তাদের দূতাবাসে একজন সাংবাদিককে ডেকে নিয়ে, ইন্টারন্যাশনাল একটা সংস্থার সাংবাদিক, ওয়াশিংটন পোস্টের হয়ে তিনি কলাম লিখতেন, তাকে দূতাবাসের ভেতরে ডেকে নিয়ে গিয়ে সেখানে খুন করে দেওয়া হলো, এবং তার আর কোনো বিচার কিছুই হলো না। আমেরিকা খুব হিউম্যান রাইটস করে লাফালাফি করলো, তারপর দেখলো যে না বাবা, আমার এর কাছে প্রচুর অস্ত্র বিক্রি হয়, একে আর বেশি চটানো যাবে না, হিউম্যান রাইটস যাই ভায়োলেট করুক না কেন, চায়নার বিরুদ্ধে আমরা কথা বলবো, কিন্তু সৌদি আরবের বিরুদ্ধে আমরা বেশি আর এগোবো না, সেই হিউম্যান রাইটস ভায়োলেশন যাই হোক না কেন। তো কাজেই এই স্বৈরাচারী মনোভাব নিয়েই যারা চলবেন, যারা নিজেদের লোককেও বিশ্বাস করতে পারেন না, এবং আমার যেটুকুনি ধারণা সেটা হচ্ছে যে কোনো রাজনীতিকরা তখন, যারাই একটু ওপরের দিকে চলে যান, তারা কাউকেই বিশ্বাস করেন না। তো তারা এই ধরনের জিনিসপত্র ইউজ করবে, এবং সেটাকেই আমরা যদি সার্ভেলেন্স স্টেট বলি, তো সত্যি সার্ভেলেন্স স্টেটের মধ্যেই আছি, এবং সেটা সরকার হয়তো এক ধরনের সার্ভেলেন্স করছে, কিন্তু সেটা যদি তুমি বাদও দাও, সেটা বাদ দিলেও তুমি দেখবে যে ধরনের ডিজিটাল সার্ভেলেন্স আমাদের ফোনে নর্মালি হয়, যে তুমি একটা কথা 4 বার বললে, তারপর তুমি দেখলে সেটার অ্যাড ট্যাড আসতে আরম্ভ করে দিল তোমার যে কোনো ওয়েব ব্রাউজারে গেলে তুমি সেখানে অ্যাড আসতে আরম্ভ করে দিল। আমার মাঝে মাঝে হয় যে আমার কোনো একটা প্রোডাক্টের দরকার, আমি গিয়ে 10 বার ওটাকে সার্চ করি কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তারপর দিকে অটোমেটিক্যালি আমার কাছে সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে। আমার একটা কিছু জিনিস দরকার হয়তো, সেটা একটু দেখতে চাই ভ্যারাইটি কিছু আছে কিনা, তো সেটা কন্টিনিউয়াসলি আসতে থাকে আমার কাছে। তুমি এমন কখনো কখনো এরকমও হয়, মানে সেটা এক ধরনের ইলিউশনও, যে আমি হয়তো একটা কিছু ভাবছি, হঠাৎ করে দেখলাম সেটার একটা অ্যাড বা সেই রিলেটেড কোনো একটা আর্টিকেল আমার ওয়েব ব্রাউজারে চলে এলো, যখন আমি ওয়েব ব্রাউজারে ইউজ করছি বা সোশ্যাল মিডিয়া ফিড ইউজ করছি তখন। তো এবং সেইটাকে প্রোটেক্ট করার কোনো ব্যবস্থা এখনো তৈরি হলো না। সেটা হচ্ছে সবচেয়ে কষ্টকর ব্যাপার, যে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি বলে আমাদের খুব গর্ব, কিন্তু এই ধরনের ডেটা স্টিলিং
বা এই ধরনের সার্ভেলেন্স, এটার জন্য যে সাধারণ মানুষকে প্রোটেক্ট করা, সেইটা কিন্তু কোনো আইনের মাধ্যমেই এখনো পর্যন্ত হলো না। এবং সম্বিত কোনোভাবেই জনহিতকর এটা প্রমাণ করা যাবে না, এটা কারোর ভালো হতে পারে না। মানে একটা গণতান্ত্রিক স্পিরিটে এটার ভ্যালিডিটি, অনেক কিছু হয় যে তার একটা দ্বিতীয় দিক প্রমাণ করা যায় যে এটার এদিকটা বোধ হয় ভালো। এটা একটা ইনফেকশাস ডিজিজের মতো, সংক্রমণের মতো, যার কোনো ভালো দিক বোধ হয় কেউই দর্শাতে পারবে না। না, পেগাসাসের যে যারা তৈরি করে এনএসও, তাদের ওয়েবসাইটে দারুণ দারুণ কথা লেখা আছে, অ্যান্টি টেরোরিজম, বিষয় আশয় ইত্যাদি ইত্যাদি, যে এটা কি কি করবে, যে এটা ইট উইল ফাইট টেরোরিজম, প্রিভেন্ট টেরোরিজম, গান ভায়োলেন্স প্রিভেন্ট করবে, কার বম্বস প্রিভেন্ট করবে, সুইসাইড বম্বিং মার্কেট প্লেসে বা যে কোনো জনবহুল জায়গাতে সেইটা প্রিভেন্ট করবে, এবং টেরোরিজম এবং এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে এই প্রযুক্তিটা ব্যবহার করা যাবে। মানে তার মানে এই ভালো আর ন্যারেটিভটা কি মেনে হবে? নিলে, তার মানে এই ন্যারেটিভটা মেনে নিলে, এটাকে সত্যি বলে ধরে নিলে, তার মানে যারাই কেন্দ্রের বিরুদ্ধে তারাই আসলে সিম টু বি টেররিস্ট। তাই ধরতে হবে, তাই ধরতে হবে। আমরা একটা জিনিস তো দেখেছি, এই আমাদের স্মার্টফোনের দৌলতে কল রেকর্ডটা কোথাও, এখন খুব সম্প্রতি ফোনগুলো রেকর্ডের কিছু কিছু রেস্ট্রিকশন আনছে, কিন্তু শেষ 10 বছরে একটা খুব মানে খুব ওপেন সিক্রেট চালু করা গিয়েছিল যে কল রেকর্ড আপনা আপনি হবে, আপনি জানতে পারবেন না, পরে জানতে পারবেন যে আপনার কলটা রেকর্ড হয়ে গিয়েছে আপনার অনবধানে। তো কোথাও গিয়ে কল ট্যাপটা আমাদের কাছে ভ্যালিডেট হয়ে গিয়েছিল। আমরা মানে আসলে ট্যাপিং বিষয়টা সম্পর্কে যে আড়ষ্টতা, যে ভয়, সেটা বোধহয় কেটে গিয়েছিল, যে এটা হবে, হতে পারে, আমরা বুঝে গিয়েছিলাম। এই ব্যবস্থাটা এর থেকে, যেটা সুমনদা যে কথাটা দিয়ে আজকে শুরু করলেন, যে এর থেকে কয়েক ধাপ, কয়েক ডিগ্রি উঁচুতে এই ব্যবস্থাটা। এটা শুধু কল ট্যাপ নয়, তোমার সমগ্র এন্টিটিটাকেই গ্রাস করা। আমার প্রশ্ন হচ্ছে যে এই সাংঘাতিক বিষয়, আমার কোনো ব্যক্তিগত গোপন, মানে ব্যক্তিগত মুহূর্তের আর সুরক্ষা থাকছে না, গোপনীয়তা থাকছে না। এই সাংঘাতিক বিষয়টাকে ভোটের ইস্যু করা কেন যায় না? আপনি একটা সূত্র দিয়েছেন যে ক্ষমতায় যে আসবে সে এটাই চায়। কিন্তু এটাও তো কথা যে নাগরিক সুরক্ষার কথা, নাগরিকের তথ্যের সুরক্ষার কথা, এটা তাহলে কারা ভাববে এবং নাগরিককেই বা কারা সচেতন করবে? মানে মিডিয়াও দায় নেবে না, বিরোধী দলও দায় নেবে না, আর আমরা শুধু বলবো যে সব দোষ নরেন্দ্র মোদীর। এটা তো একটা সমাধান হতে পারে না। এটা সমাধান কি এই ঘটনা? অ্যাবসলিউটলি, সেটাই হচ্ছে সমস্যা, যে সাধারণ নাগরিকের কাছে, এবং এটা ভোটের ইস্যু এই কারণেই হতে পারে না অর্ক, যে এইটাকে যদি কেউ ভোটের ইস্যু করার চেষ্টা করে, সেটা খুব এলিটিস্ট একটা এজেন্ডা হয়ে দাঁড়াবে, যে কাদের ফোন ট্যাপ হচ্ছে, রাজনীতিকদের ফোন ট্যাপ হচ্ছে, যারা সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, তাদের ফোন ট্যাপ হচ্ছে। তো এটাতে সাধারণ মানুষের কি এসে গেল? কিন্তু সাধারণ মানুষের এসে যাবে সেখানেই, যেখানে যখন আমরা দেখব যে আমার নিজের যে ব্যক্তিগত তথ্য, আমার যে ব্যক্তিগত যে প্রাইভেসির কথা আমরা বারবার বলি, সেই প্রাইভেসিটা প্রোটেক্টেড হচ্ছে না, যখন আমরা দেখব, তখন আমরা গিয়ে হয়তো ভাবি যে হ্যাঁ, আমরাও জেগে উঠবো। কিন্তু মুশকিলটা এটাই যে তুমি সাধারণ কোনো মানুষকে দেখবে, সাধারণ কাউকে দেখবে, যে সে যদি গুগলের থেকে, বা আমি গুগলের নামটা বললাম এই কারণে যে আমরা বেশিরভাগ লোকজন সেটা ইউজ করি, তো সেই সার্ভিস থেকে হঠাৎ করে যদি তোমার কাছে একটা মেসেজ আসে যে এই তো আপনার আর 15 মিনিটে আপনার সিনেমা হলের টিকিট কাটা আছে, 15 মিনিটে আপনি ঢুকে পড়ুন সিনেমা হলে। আমি এরকম লোককে দেখেছি যে প্রচন্ড উত্তেজিত, যে আমাকে আমাকে ইনফর্ম করছে, আমাকে নোটিফাই করছে যে আমার আর 15 মিনিটের মধ্যে সিনেমা দেখতে ঢুকতে হবে। তো এইটা হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক রিয়াকশন। তো তারা কেয়ার করে না যে তাকে কে কিভাবে ট্র্যাক করছে। আমরা টার্মস এন্ড কন্ডিশন পড়ে দেখি না, টুক করে একটা টিক মেরে দিয়ে সেই অ্যাপটা আমরা ব্যবহার করতে শুরু করে দিই, কিন্তু সে যে কি করতে পারে সেটা নিয়ে কোনো রকম আমাদের ধারণা নেই, সাধারণ মানুষের ক্ষেত্রে তো নেই। এবং সেই কারণেই বেশিরভাগ মানুষ, এবং শিক্ষিত মানুষরা তুমি দেখবে, যারা সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন, তাদের কাছে কোনো ফোন আসছে, কোনো লিঙ্ক আসছে, সেই লিঙ্কে তারা ক্লিক করছেন, কারণ তাদের কাছে এটা একটা ভ্যালিডেশন, এটা তাদের কাছে একটা গ্র্যাটিফিকেশন, যে আমাকে কেউ একটা এরকম ভাবে নোটিফাই করে যাচ্ছে বা আমাকে ট্র্যাক করছে, সেইটা তাদের কাছে একটা আনন্দের বিষয়। তো এই ধারণাটা যতক্ষণ পর্যন্ত থাকবে,
ততক্ষণ পর্যন্ত এই যে ইস্যুগুলো সেইটা আমরা ভোটের ইস্যু করতে পারবো না, কারণ সাধারণ মানুষ এইটা নিয়ে ভাবিত নন। এবার দায়িত্ব কার? দায়িত্ব এটা খুব আমরা আশা করেছিলাম যে ডেটা প্রোটেকশন বিলটা যখন পাস হবে, ডেটা প্রোটেকশন অ্যাক্ট যখন আসবে, তখন আমাদের যে ব্যক্তিগত তথ্য সেটা সুরক্ষিত হবে। উল্টে আমরা কি দেখলাম যে ডেটা প্রোটেকশন অ্যাক্ট যেটা পাস হলো 2023-এ, সেখানে আমরা দেখলাম যে হ্যাঁ, আপনি আপনার কনসেন্ট যদি দিয়ে থাকেন তাহলে আপনার তথ্য যে কোনো ভাবে যারা নিচ্ছে তারা ইউজ করতে পারে, কারণ এটা ধরে নেওয়া হবে যে আপনি কনসেন্ট দিয়েছেন। কারণ কনসেন্ট নেওয়ার বিভিন্ন ধরনের পদ্ধতি সেই অ্যাক্টে লেখা রয়েছে। সেই পদ্ধতিটা কি পদ্ধতি, সেই রকমই টার্মস এন্ড কন্ডিশন আসবে। হ্যাঁ, সেটাতে বলা হয়েছে যে ভারতীয় ভাষাতে সেই যাতে টার্মস এন্ড কন্ডিশন, যে ভারতীয় ভাষা কোনো ব্যবহারকারী ব্যবহার করেন সেই ভাষাতে তুমি টার্মস এন্ড কন্ডিশন দাও। আমরা কজন সেই টার্মস এন্ড কন্ডিশন দেখে পুরোটা পড়ে বুঝে, বা অনেক সময় যদি বুঝতেও পারি যে আরে এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার হবে, কেন আমার ক্যামেরার অ্যাক্সেস চাইছে, কিন্তু আমার ওই অ্যাপটা ইউজ করতে হবে, আমি একটা কনসেন্ট দিয়ে দিলাম। বা আমার কাছে কি ফোন নাম্বার আমার চাইলো, কোনো একটা আউটলেটে গিয়ে আমি কিছু কিনতে গেলাম, কে এখন ঝগড়া করবে বাবা, তার থেকে আমি নাম্বারটা দিয়ে দিই, আমার এটা যদি হ্যাপি বার্থডে উইশ করে আমার বেশ ভালো লাগবে, বা আমি যদি পরে কোনো ডিসকাউন্ট পাই, কোনো ফ্রিতে কিছু পাই, সেই মেসেজটা তো আমায় পাঠাবে অ্যাটলিস্ট, সেইটা ভেবে আমি দিয়ে দিলাম। তো পুরো দায়িত্বটাই চলে আসলো যে গ্রাহকদের ওপরে, যে আপনার তথ্য আপনি আর সচেতনতার উপর পুরোটাই তার তথ্য। হ্যাঁ, রাইট। এবারে যেটা এই ডেটা প্রোটেকশন অ্যাক্টেও রয়েছে এবং টেলিকম অ্যাক্টে রয়েছে, এবং যেটা টেলিগ্রাফ অ্যাক্টেও ছিল ব্রিটিশ আমলের, সেটা হচ্ছে এবার সরকার যদি চায় ন্যাশনাল সিকিউরিটির নাম করে কিন্তু সব কিছু তারা নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে নিতে পারবে, তারা যে কোনো তথ্য অ্যাক্সেস করতে পারবে, যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে। তো কাজেই সরকার সেই পথটা খোলা রেখে দিল, এবং সেইটা খুব ভেগ একটা জায়গা যে ন্যাশনাল সিকিউরিটি আমি কাকে বলবো, কার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটির একটা ব্রিচ করছে সেটার অভিযোগ আনবো, সেটা সরকার ঠিক করবে। এবার সরকার যখন ঠিক করবে তখন এরম ভাবে তো আর করবে না যে না না বাবা ও একটু ভালো, ও একটু খারাপ, ওরম ভাবে দেখি। সরকার দেখবে যে ভাই আমি বিপদের মুখে পড়ছি, ব্যাস একে এর বিরুদ্ধে এই অভিযোগ আনো এবং তার সমস্ত রকম তথ্য সংগ্রহ করে ফেলো। তো এবার দায়িত্বটা তাহলে কার ছিল? দায়িত্বটা ছিল যারা সংসদে রয়েছেন, তারা এটা নিয়ে প্রতিবাদ করতে পারতেন, তারা এটা নিয়ে শুধু প্রতিবাদ করতে লাভ নেই, প্রতিবাদ সবসময়ই হচ্ছে, এইটা নিয়ে আলোচনা হতে পারতো, এটা নিয়ে আরো বিভিন্ন ভাবে দেখা যেতে পারতো যে যেটা জিডিপিআর আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন যে অ্যাক্ট বানিয়েছে এই ডেটা প্রোটেকশনের জন্য, সেটা খুব সর্বজন স্বীকৃত এবং সেটা খুব রেপুটেড একটা অ্যাক্ট হিসেবেই মানা হয় সারা বিশ্বে। এবং যার জন্য বিভিন্ন টেক কোম্পানি তারা ভয় ভয় থাকে যে আমি এই প্রোডাক্টটা লঞ্চ করব কি লঞ্চ করব না, বা এই সার্ভিসটা ইউরোপিয়ান ফিচারটা রাখবো কি রাখবো না, কারণ হচ্ছে যে আমি ওই আইনের আওতায় আইনটা ব্রিচ করছি কিনা। আমি যদি ভারতে বসে কোনো সংস্থা চালাই তাহলেও আমাকে ওই আইনটা এমন ভাবে মেনে চলতে হবে যে আমি ভয় পাবো। ভারতীয় সংস্থা ভয় পাচ্ছে, বিদেশি সংস্থা যারা আছে তারা তো ভয় পাচ্ছেই। তো এরকম একটা আইন আমরা আশা করেছিলাম, তো সেটা হলো না। সেটা সংসদে যারা সাংসদ, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের এটা দেখার তো কথা ছিল। কিন্তু আমরা কি দেখছি যে এখন যে সংসদের অবস্থা দাঁড়িয়েছে যে বিরোধীদের তো বাড়ি করে দেওয়া হলো, যা মুষ্টিমেয় কিছু বিরোধী রয়েছেন সাংসদ যারা সেখানে আছেন। কাজেই এই ইনস্টিটিউশন যদি ভেঙে যায়, ইনস্টিটিউশনাল যেখানে যেখানে একটা ক্রস চেকের জায়গা রয়েছে, ব্যালেন্স রাখার জায়গা রয়েছে, পুরো গণতন্ত্র তাই বিরোধীরা একটা ব্যালেন্স রাখবে, শাসকরা সংখ্যাগরিষ্ঠ হবে কিন্তু তারা যেটা করতে চাইবে সেটা যদি ভুল করে তার ব্যালেন্স রাখার জন্য থাকবে বিরোধীরা, তার জন্য রয়েছে সংসদ, সেটা যদি সংসদ যদি ফেল করে তার জন্য রয়েছে জুডিশিয়ারি। তো এইটা হচ্ছে একটা সেট আপ। সিস্টেমটাই যদি ফেল করে তাহলে আর কে কাকে রক্ষা করবে? এবং তার মধ্যে সাধারণ মানুষের হচ্ছে এই একটা পারসেপশন, জেনারেল পারসেপশন, কারণ আমরা এমনি দেখি যে হোয়াটসঅ্যাপে একটা কিছু আসলে এমন ভাবে বিশ্বাস করে ফেলে। ঠিক দুদিন আগে একজনের সাথে প্রচন্ড ঝগড়া হলো যে রাজীব গান্ধীর বাবা মুসলিম ছিলেন না পার্সি ছিলেন সেটা নিয়ে। তো এইটা যদি একটা, এবং সে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপের মেসেজ দেখাচ্ছে, আরে না আমি পেয়েছি এটা, তো এবং সেটা শিক্ষিত একজন কারোর সাথে আমার কথা হচ্ছে। তো এইটা যদি অবস্থা হয়ে থাকে তাহলে এই পুরো যে ব্যবস্থাটা, যার সার্ভেলেন্সের কথা আমরা বলছি, বা আমরা ক্রনিক ক্যাপিটালিজমের কথা বলছি, আমরা একটা বিশেষ শিল্প গোষ্ঠীর কথা বলছি, আমরা শাসক দলের কথা বলছি, এবং শাসক দলের কথা যখন বলছি এটাও জানা দরকার যে বাম আমলেও যারা মাওবাদী যে যে অভিযান হয়েছিল, সেই বা মাওবাদী যে ইনসার্জেন্সি হয়েছিল পশ্চিমবঙ্গে, তার সেই সময় যারা খবর করেছেন তাদের ফোনও ট্যাপ হয়েছে। তখন আর তো হোয়াটসঅ্যাপে তো রমরমা ছিল না, এই হোয়াটসঅ্যাপে ট্যাপ করতে পারিনি, তাদের ফোন ট্যাপ হয়েছে, তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, বাম আমলে সেটাও হয়েছে।
এখন আমরা দেখি তৃণমূলের আমল, তাতেও প্রচুর অভিযোগ এরকম ভাবে ওঠে। তো কাজেই এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তো উঠছেই। তো কাজেই কে কাকে প্রোটেক্ট করবে, প্রোটেক্ট আমাদের নিজেদেরকে করতে হবে, এবং তার জন্য সচেতনতাটা থাকা খুব জরুরি। সেইটা কিভাবে ডেভেলপ করবে সেইটা হয়তো আমাদের কাজ, যে আমরা এই আলোচনাটা যে করছি তাতে করে যদি কিছু টেকঅ্যাওয়ে নিয়ে যারা শুনছেন বা যারা দেখবেন তারা যদি নিয়ে যান, তারা যদি ভাবনা চিন্তা করেন এটা নিয়ে, তবে আস্তে 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 এটা একটা যে আমি আমার ফোন নম্বরটা যত্রতত্র দেব না, আমি যে কোনো লিংক ক্লিক করব না, আমার চয়েস গুলো, আমার বিহেভিয়ারের প্যাটার্ন গুলো যারা যারা দেখে চুরি করতে পারে তাদেরকে আমি আমার কোনো বিহেভিয়ারাল প্যাটার্ন জানাবো না। এই বেসিক গুলো, একদম বেসিক। এবং আমার ব্যক্তিগত তথ্য রক্ষা করার আমার অধিকার রয়েছে। আমি যে কোনো জায়গায় ব্যাংক ডকুমেন্ট চাইলে আমি দেব না, আমার ব্যক্তিগত তথ্য আমি তার গোপনীয়তা রক্ষা করব। এক্স্যাক্টলি মানে রইল হাতে পেন্সিল, রাষ্ট্রের কোনো দায় নেই, দায় শুধু আমার।